हेलो एस्पिरेंट्स আমি শ্যাম সুন্দর মিশ্রা WBCS এক্সিকিউটিভ পোস্টেড অ্যাট ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম অ্যাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর। আজকে এই ভিডিওতে আমরা একটা পয়েন্ট ডিসকাস করব কি আমি কি WBCS পরীক্ষা পাস করতে পারবো বা আমি কি ইউপিএসসি পরীক্ষা পাস করতে পারবো। অনেক সময় অনেক কোয়েরি পাই যেখানে দেখতে পেরেছি যে আমরা একটা জিনিস কমন যেটা উই হ্যাভ ভেরি ল্যাক অফ কনফিডেন্স। যখনই মানে মেন্সের ডেট বেরোলো কি মেন্স 2021-এর পরীক্ষা কখন হবে, তখন অনেকেই অ্যাসপিরেন্টসরা বলছেন যে স্যার খুব ভয় পাচ্ছি, আমরা কি পাস করতে পারবো। তারপরে প্রিলিমসের পরীক্ষা সবাই আমরা আশা করছি যে যেহেতু নোটিফিকেশন বলেছে কি মে 2022-এ হতে পারে, বাট স্টিল উই আর নট শিওর অ্যাবাউট দ্য ডেট। সো আমরা কোনো গেস করতে যাচ্ছি না কি পরীক্ষার ডেট কী হবে। তাও আমরা জানি কি ডেফিনেটলি খুবই তাড়াতাড়ি সেই পরীক্ষাটাও হয়ে যাবে। সেখানেও কয়েকটা ডাউটস পাই যে স্যার আমি কি ক্লিয়ার করতে পারবো। সো একটা জিনিস, এটা খুবই কমন জিনিস যেটা পাই, ল্যাক অফ কনফিডেন্স। সেটা খুবই স্বাভাবিক। ল্যাক অফ কনফিডেন্সটা আসে তার অনেক কারণ হতে পারে যে আমরা আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা দিয়ে এসেছি অ্যান্ড অ্যাট মেনি টাইমস আমরা খুব ভালো করতে পারিনি। সেটা একটা কারণ হতে পারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তার মানে আমরা এটা বলছি না যারা সবসময় পরীক্ষায় খুব ভালো করেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশনে, তারা সবই পরীক্ষা খুব ভালো করে। সো আমার পার্সোনাল যেটা মতামত যেটা হচ্ছে যে একজন কোনো একটা সময় খুব ভালো করতে পারে, একজন কোনো একটা সময় খারাপ করতে পারে। তার ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব একটা জিনিসটা ইম্পর্টেন্স নেই। সেটা নিয়ে আমরা একটা আজকে গল্প বলবো। উই উইল ডিসকাস ওয়ান স্টোরি, যেখানে আমরা ডিসকাস করব যে কিভাবে তোমার স্কুলিং যদিও ভালো না থাকে, লাইক ইফ ইউ তোমার স্কুলিং খুব ভালো নেই, তুমি মাধ্যমিকে হয়তো খুব একটা স্কোর করতে পারোনি, তুমি উচ্চ মাধ্যমিকে হয়তো খুব একটা স্কোর করতে পারোনি, তুমি সায়েন্সে তুমি ম্যাথসে খুব ভয় পেতে, খুব কম মার্কস তুলেছো, স্টিল ইউ হ্যাভ এ পোটেনশিয়াল টু ডু এনিথিং। কেন কি এই যে পোটেনশিয়াল জিনিসটা, এটা আমরা মেজারই করতে পারি না কি আমাদের কার কত পোটেনশিয়াল আছে, বিকজ উই হ্যাভ এ হিউজ পোটেনশিয়াল। বাট দ্য থিং ইজ আমরা সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারি না। আর যেহেতু আমরা রিয়েলাইজ করতে পারি না, সেখানেই একটা ল্যাক অফ কনফিডেন্স আসে আর আমরা একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পরে কি হয়, আমরা একটু পিছিয়ে আসি অ্যান্ড উই ডোন্ট ট্রাই টু গো ফর ইট। আমরা চেষ্টা করি না। সেই চেষ্টা যেটা না করি আমরা, দ্যাট ইজ দ্য বিগেস্ট পয়েন্ট ওয়ের উই লুজ দ্য গেম। সো আজকে আমরা একটা ছোট্ট ডিসকাশন করব, একটা গল্প বলবো। সেই গল্প বলার আগে 2-3টে পয়েন্ট খুবই কমন যেটা আগে বলে রাখি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমি পার্সোনালি ফিল করি, আই এম নট টকিং অ্যাবাউট দ্য আদার পিপল হোয়াট দে ফিল। আমি পার্সোনালি ফিল করি আমরা যে সার্ভিস পেয়েছি, বাট সো আই এম পার্সোনালি ফিলিং কি আমি একটা খুবই লাকি যে আমি সিলেকশন পেয়েছি WBCS এক্সিকিউটিভে। হ্যাঁ, আমার থেকেও তোমরা হয়তো অনেকই ভালো আছো যারা পরীক্ষা আগে লিখেছো বা এখনও লিখে যাচ্ছ। 3-4টে অ্যাটেম্পটস হয়ে গেছে, এখনও কন্টিনিউ লিখছো। সামহাও তোমরা পরীক্ষা পাস করতে পারোনি। 19-এর রেজাল্ট যেটা ফাইনাল রেজাল্ট বেরোলো বা 18-এ যেটা ফাইনাল রেজাল্ট বেরোলো সেখানেই হোক বা তার আগেও তোমরা যদি পরীক্ষা দিয়ে হও। সো গেটিং ইনটু এ সিলেকশন লিস্ট সেটা একটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে না, দের আর মেনি ফ্যাক্টরস। আবার রিপিট করি কি আমার সিলেকশন হয়েছে তোমার হয়নি, সো বা তোমার কালকে হয়ে যাবে কারো হয়নি, তার মানে এটা নয় যে যার সিলেকশন হয়ে গেছে দে আর মাচ ব্রিলিয়েন্ট, এরকম কিছুই নয়। ইট ইজ জাস্ট বিকজ অফ দ্য দ্য গুড উইশেস অফ গড, গুড উইশেস অফ ফ্যামিলি, নিয়ার বাই পিপল, সামহাউ উই কুড মেক ইন টু দ্য লিস্ট। আর তোমরা করতে পারোনি, বাট আই এম ড্যাম শিওর কি ইফ ইউ ট্রাই হার্ড অ্যান্ড ইফ ইউ কিপ প্র্যাকটিসিং কনসিস্টেন্টলি, তুমি যদি নিজের এফর্ট লাগিয়ে যাও সবসময়, so there will be a time when your name will be in the list. So there is nothing to dishearten, মানে কি মনে রাখা কিছু জিনিস এরকম নেই। তোমাকে একটাই কাজ করতে হবে, ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। এবার যে মেন টপিক নিয়ে যেটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে উই উইল ডিসকাস ওয়ান স্মল ইস্যু, একটা জার্নি আমরা ডিসকাস করব। সেই জার্নিতে দ্যাট জার্নি ইজ নট অ্যাবাউট মি, দিস জার্নি যখন এটা তুমি শুনছো পুরোটা, যখন তুমি শুনতে পারবে তখন বুঝবে যে তোমাকেও তুমি নিজেকে এই জার্নিতে পাবে একটা কি এই জার্নির কোনো একটা পার্ট হয়তো তোমারও পার্ট হতে পারে, এই জার্নির কোনো একটা পার্ট হয়তো কোনো আর অন্যরও হতে পারে। ইটস ভেরি কমন জার্নি, আই এম নট টকিং অ্যাবাউট ইটস মাই জার্নি। কেন কি জার্নি একটা এরকম জিনিস, সবার জীবনে একটা স্ট্রাগল আছে, সবার বিভিন্ন রকমের স্ট্রাগল আছে। কারো ফিনান্সিয়াল নিয়ে স্ট্রাগল আছে, কারো কোনো অন্য ইস্যু নিয়ে স্ট্রাগল আছে, কারো মেডিকেল ইস্যু নিয়ে স্ট্রাগল আছে। সো জীবনে সবাই আমরা স্ট্রাগল করছি, বিকজ লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল। আমরা সারা জীবনই আমরা স্ট্রাগল করি। তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তখন হয়তো ভাববে কি আমি মাধ্যমিক পাস করে যাই কোনোভাবে, আমি উচ্চ মাধ্যমিকে খুব ভালো করে পড়াশোনা করবো, তাই তো?
তারপরে আবার একটা সময় যেন আমরা উচ্চ মাধ্যমিকে আসি, তখন আমরা মনে করি কি উচ্চ মাধ্যমিক কোনোভাবে হয়ে যাক, আমি পাশ করে যাই ভালো করে, আমি গ্র্যাজুয়েশনে খুব ভালো করে এফোর্ট লাগাবো। সেই জিনিসটা টানা জীবন চলে যাবে। এখন হয়তো যারা পরীক্ষা পাশ করতে পারুন, যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা প্রিপারেশন করছো, তারা হয়তো ভাবছো যে আমি একবার পরীক্ষাটা পাস করে যাই, তারপরে জীবনটা হয়তো খুব সহজ হয়ে যাবে। বাট দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। দ্য রিয়ালিটি ইজ লাইফ উইল টেস্ট ইউ অ্যাট ইচ পয়েন্টস অ্যান্ড ইউ হ্যাভ টু স্ট্রাগল অ্যাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। হয়তো ডাইমেনশন অন্য হয়ে যাবে, হ্যাঁ, এরিয়া অন্য হয়ে যাবে, ভেরিয়েবলস উইল বি ডিফারেন্ট, চ্যালেঞ্জেস উইল বি ডিফারেন্ট, বাট লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল। সারা জীবনে আমাদেরকে স্ট্রাগল করতে হয়। সেই একটা ছোট্ট স্ট্রাগলের কথা আমি বলি, একটা স্টোরি বলি, গল্প বলি অ্যাবাউট মাই জার্নি, আমি কিভাবে আরম্ভ করেছিলাম। আর আমি আশা করি, আমি একদম বলছি না কি ইট ইজ ইউনিক জার্নি, ইট ইজ জাস্ট এ কমন জার্নি, যেটা সবারই হয়। বাট as I feel that I need to express something in front of you, express কেন, just because exams are coming and you guys needs little bit of confidence, so সেই কনফিডেন্সটা হয়তো তুমি এখান থেকে একটু পেতে পারো, সেই জন্য চেষ্টা করব কয়েকটা জিনিস বলার। সো আমি আমার জার্নি যদি আমি যদি বলি, আমার ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি আমি পড়েছি গোপাল কৃষ্ণ শিক্ষা মন্দির। এটা আমাদের হাওড়ায় শালকিয়ায় বাউনগাছিতে একটা আমাদের বেঙ্গলি স্কুল আছে, বাংলা স্কুল আছে, অরবিন্দ হাই স্কুল। তার ঠিক পাশে একটা ছোট্ট 3 রুমের একটা স্কুল, এই স্কুলটা এখনও আছে, যেখান থেকে আমি ক্লাস 1 আর 4 পড়েছি। ডেফিনেটলি এটা গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই স্কুলটা আছে। আর আমরা যখনই আমাদের জন্য বইগুলো আসতো, তখন আমরা অরবিন্দ হাই স্কুলে গিয়ে আমরা ওখান থেকে বই নিয়ে আসতাম। আর যেহেতু অরবিন্দ হাই স্কুল খুব বড় একটা স্কুল, আমাদের স্কুলের পাশেই ছিল, তো অরবিন্দ হাই স্কুলে গিয়ে আমরা বই নিয়ে আসতাম। সেখান থেকে ক্লাস 1 থেকে 4 পাস করেছি। তারপরে আমি ক্লাস 5-এ অ্যাডমিশন নিয়েছি সালকিয়া বিক্রম বিদ্যালয়। এই স্কুলটা হচ্ছে হাওড়ায় নন্দীবাগানে। এটাও একটা গভর্নমেন্ট স্কুল অ্যান্ড দিস স্কুল ইজ অলসো আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো এটাও সরকারি স্কুল। আমরা যেরকম জানি সরকারি স্কুলে অনেকগুলো সুখ সুবিধা থাকে, লাইক ফিজ খুব কম থাকে, আর মানে কি খুব একটা ডিসিপ্লিন বলবো সেই জিনিসটা একটু কম থাকে, মানে কি নিজের ইচ্ছা মতো আমরা খেলতে পারতাম, যা ইচ্ছা সেরকম করতে পারতাম, কয়েকটা ক্লাসও বাঙ্ক করতাম আমরা সব সময়। সো আমি যখন ক্লাস 6 থেকে 7, 8, 9, 10 অবধি পড়েছি, তখন পড়াশোনা নিয়ে খুব একটা চিন্তা ছিল না, আমাদের মেন ফোকাস ছিল খেলতে হবে। কেন কি যদি কেউ নন্দীবাগান হাওড়া জানো আর শালকা বিক্রম বিদ্যালয় যেটা ভৈরব দত্তা লেনে আছে, যদি কেউ সেই লোকেশনটা বুঝতে পারছো, সো আমাদের স্কুলের জাস্ট সামনে একটা খুব বড় একটা চামেলিয়া পার্ক বলে একটা মাঠ আছে। সো আমরা কি করতাম, মোস্ট অফ দ্য টাইম আমরা সেই পার্কে খেলতাম। আমাদের স্কুল যাওয়ার একটাই মোটিভেশন ছিল সবার থেকে বড় যে সেই পার্কে গিয়ে খেলবো। অনেক ধরনের খেলা হতো, সেটা খেলতাম আমরা। সেইভাবে কোনোভাবে আমরা মাধ্যমিক পাস করলাম। মাধ্যমিকে খুব একটা স্কোর করতে পারিনি, অ্যারাউন্ড 60-61% এরকম একটা স্কোর করেছিলাম। আর তারপরে এই যে আমরা অঙ্ক নিয়ে অনেক কথা বলি, আমাদের জানি কি WBCS পরীক্ষায়, মেন্সে পরীক্ষায় অ্যারিথমেটিক পার্টটা আছে, একটা রিজনিং পার্ট আছে যেখানে 200 নম্বর আছে, দ্যাট ইজ ভেরি মাচ ক্রিটিক্যাল। আর আমরা মনে করি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন ওনারা একটু ভালো স্কোর করতে পারেন, কিন্তু আমি বলবো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, যারা অনেক দিন ধরে হয়তো ম্যাথস পড়েননি, মাধ্যমিকের পরে হয়তো বা উচ্চ মাধ্যমিকের পরে হয়তো ম্যাথস পড়াই হয়নি, আমি বলবো সেখানে কোনো চিন্তার ব্যাপার নয়। কেন যদি আমরা সিলেবাস দেখি, আমরা যদি নোটিফিকেশন দেখি WBCS এর, সেখানে পিওরলি বলা হয়েছে যে অ্যারিথমেটিক পার্টটা আপ টু ক্লাস 10 অবধি সিলেবাস থাকবে। আর যদি আমরা যেটা পড়েছি আমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ডে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা যেটা পড়েছি, সেই ক্লাস 7, 8, 9 বই আমরা 10 বই সলভ করতে পারলেই আমরা দেখবো যে আমরা অনেক কটা পোর্শন, অ্যারাউন্ড 90% অফ দ্য কোশ্চেন্স উই ক্যান সলভ। সো প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট। সো আমি যেটা বলছিলাম যে অঙ্কতে 47 বা 46 স্কোর পেয়েছিলাম। তারপরে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেই অ্যাডমিশন পাচ্ছিলাম না সায়েন্সে, ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার। সো আমাদের ওখানে যে টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন, উনি বললেন কি তুমি আর্টসে তুমি অ্যাডমিশন নিয়ে নাও, কেন কমার্সেও অ্যাডমিশন নিতে পারবে না, কেন কি কমার্সেও অ্যাকাউন্টেন্সি আছে। আর আমাদের স্কুল থেকে যে স্কুল থেকে পাস করেছি, সেই স্কুলের যদি বাচ্চারা সেই স্কুলে 11 সায়েন্সে অ্যাডমিশন নিতে চায়, সো মিনিমাম ক্রাইটেরিয়া ওয়াজ ইউ হ্যাভ টু গেট 75%। সো আমার তো সেটা ছিল না, আমার 60 বা 61% এরকম কিছু একটা স্কোর ছিল। সো আমি একদম পাচ্ছিলাম না, কোনোভাবে টিচারকে বলে, হেডমাস্টারকে বলে, কোনোভাবে এটা বলে কি আমি এই স্কুলে পড়েছি, আমি টিউশন অ্যাফোর্ড করতে পারবো না, খুবই সমস্যা হবে। তারপরে কোনোভাবে আমি আমার স্কুলেই সেই সালকিয়া বিক্রম বিদ্যালয়ে আবার আমি 11 সায়েন্সে অ্যাডমিশন নিতে পেরেছি। তারপরে একটা প্যারাডাইম শিফট হয় ওখানে, সেটা কীভাবে বলছি, আমরা ক্লাস 10 অবধি হিন্দি মিডিয়ামে পড়ি। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্কুলগুলো, যেগুলো হিন্দি মিডিয়াম স্কুল, সেখানে কি হয় কি মাধ্যমিক অবধি আমরা হিন্দিতে পড়ি, আমরা হিন্দিতেই পরীক্ষা দিই। কিন্তু উচ্চ মাধ্যমিকে যখন আমাদের পরীক্ষা হয়, তখন কি হতো, তখন আমি বলছি এখন কি হয় সেটা ঠিক আমি বলতে পারছি না, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ছিল।
এখনও আছে। সো তখন যখন আমাদের পরীক্ষা হতো আমরা পড়তাম হিন্দি আর ইংলিশ মিক্স করে, কিন্তু আমাদের যে পরীক্ষাটা হতো সেটা আমাদের পিওরলি ইংলিশে হতো। তো সামহাও আমাদেরকে ইমিডিয়েটলি ট্রানজিট করতে হলো। ওই 1-1.5-2 বছরে আমাদেরকে কমপ্লিটলি একটা ট্রানজিশন ফেজ ছিল, যে মাধ্যমিকের পরে ইমিডিয়েটলি উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষা ইংলিশে আনসার করতে হবে। সেটা আমাদের জন্য একটা খুবই টাফ ছিল। অনেকেই আমাদের ভালো ভালো বন্ধুরা ছিল যারা এই জিনিসটা খুব সহজে নিয়ে পেরেছে। ওরা ইংলিশের কয়েকটা কোচিং পড়ে খুব সুন্দরভাবে ইংলিশ করেছে, তারপরে দেখলাম যে ওদের উচ্চ মাধ্যমিকে খুব ভালো স্কোর পেয়েছে। কিন্তু আমার যেটা সমস্যা হয়েছিল, আমি ইংলিশে খুবই আমার সমস্যা ছিল। আই ওয়াজ ভেরি মাচ উইক ইন ইংলিশ, স্টিল আই এম ভেরি মাচ উইক ইন ইংলিশ। আর তারপরে কোনোভাবে পাশ করতে চেষ্টা করেছিলাম, ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আর ইংলিশ আর হিন্দি পড়ে কোনোভাবে আমি সামওয়্যার 55-56% স্কোর করতে পেরেছিলাম। সো উচ্চ মাধ্যমিকে এত কম স্কোর হয়েছে, তারপরে খুব একটা চিন্তা ছিল যে এবার কি করব। মাধ্যমিক হয়ে গেল, 60% মার্কস মোটামুটি হলো। উচ্চ মাধ্যমিকের সেকেন্ড ডিভিশন 55% মার্কস হলো। তখন মনে হতো কি হয়তো আমি আর কিছু করা যাবে না, খুব মুশকিল। কোনো একটা কলেজ থেকে কোথাও থেকে একটা জায়গা থেকে গ্র্যাজুয়েশন করে নিতে হবে, আর তারপরে কোনো একটা চাকরি করে নিতে হবে, আর চাকরি করে নিজের জীবনটা চালাতে হবে। সো কিন্তু সেখানে একটা জিনিস দেখলাম যে আমাদের কয়েকটা বন্ধু যারা খুব ভালো স্কোর করেছিল, যারা 75% 80% স্কোর করেছিল, ওরা ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স এক্সাম দেবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন হতো। সেই পরীক্ষার জন্য ওরা কী করেছে, পাশে একটা কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছে। একটা সাবমিশন, একটা কথা এখানে বলি যে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো কোচিং পড়তে পারিনি, জাস্ট বিকজ অফ মেনি রিজনসগুলো বলছি না, বললে মনে হবে যে আমি একটা ইমোশনাল ফ্যাক্টরস তৈরি করছি, বাট আই এম নট গোয়িং টু গেট এনি ইমোশনাল ফ্যাক্টর হিয়ার। সো সামহাও কোনো টিউশন পড়তে পারিনি সেরকম করে। তারপরে উচ্চ মাধ্যমিকের পরে মনে হলো কি হ্যাঁ, বন্ধুরা সবাই তো জয়েন্টের পরীক্ষা লিখছে, আমিও একটু প্রিপারেশন করি। তারপরে হাওড়া ময়দানে SSK একাডেমি আছে একটা, ওখানে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, ফার্স্ট টাইম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস টিউশন করতে শুরু করেছি। টুকটাক ওখানে পড়াশোনা করলাম, টুকটাক পড়লাম। তারপরে জয়েন্টে একটা র্যাঙ্ক এসছে, সেই র্যাঙ্ক নিয়ে ওয়েস্ট বেঙ্গলে WBUT, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে একটা কলেজ আছে, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট। এটা মেচেদার পাশে একদম কোলাঘাট খুবই ফেমাস জায়গা, বিকজ অফ টাউনশিপ আছে ওখানে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা প্ল্যান্ট আছে বড়, কোলাঘাট KTPP টাউনশিপ, খুব বড় টাউনশিপ। সো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিলাম। সেখানে অ্যাডমিশন নেওয়ার পরে 4টে বছর বিটেক করেছি। বিটেকও সামহাও কোনোভাবে হয়ে গেছে, ঠিক বুঝতে পারলাম না বিটেক কখন শুরু হলো কখন শেষ হলো। কেন কি অ্যাট দ্য এজ অফ 17-18 আমরা হস্টেলে গেলাম, হস্টেলে থাকতাম, কখন উঠতে হবে, কখন পড়তে হবে, কখন কি করতে হবে সেটা বলার কেউ ছিল না। যেভাবে ইচ্ছা হলো সেভাবে নিজের জীবনটা কাটালাম। ওখানে পড়াশোনা করলাম, টুকটাক কলেজ করতাম, কোনো পিরিয়ড মিস হয়ে যেত, সেভাবে একটা বিটেক হয়ে গেল। বিটেকে পর্যন্ত ভাবতাম না কি করে বিটেক হয় না হয়, খুব একটা ধারণা ছিল না। একটা অ্যাভারেজ মার্কস, যেরকম মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকে যেরকম একটা অ্যাভারেজ স্কোর করেছিলাম, সেরকমই WBUT-তে একটা অ্যাভারেজ স্কোর করে বিটেক পাস করেছি। বিটেক পাস করার টাইমেই যখন 4th ইয়ারে ছিলাম, তখন একটা জিনিস ক্ল্যারিটি ছিল যে কলেজে অনেকগুলো ক্যাম্পাসিং হচ্ছিল, অনেকই বন্ধুরা চাকরিতে বসতো, কয়েকজন চাকরি পেয়ে গেছে TCS-এ, ইনফোসিসে, IBM-এ। উই ওয়্যার দ্য আনফর্চুনেট পিপল, যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিকের সেকেন্ড ডিভিশন ছিল, আমরা কোনো ক্যাম্পাস প্লেসমেন্টে বসতে পারতাম না। কেন কি যেই কোম্পানি আসতো ওদের একটা ক্রাইটেরিয়া থাকতো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 60% মার্কস হতে হবে, কিন্তু আমরা সেই মিনিমাম ক্রাইটেরিয়াটা মিটই করতাম না। সেই জন্য আমরা কোনো পরীক্ষায় বসতেই পারিনি ক্যাম্পাসে। তারপরে আমরা তো বুঝতে পেরেছি যে এখান থেকে কিছু হচ্ছে না এই কলেজ থেকে। প্যারালালি আমরা কি করলাম, গেটের পরীক্ষা, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, যেটা IITs কন্ডাক্ট করে। সো সেই পরীক্ষাটা দিয়ে MHRD-র একটা MTech-এ অ্যাডমিশন হয়, আর সেখান থেকে MHRD-র একটা স্টাইপেন্ড পাওয়া যায়। 8,000 টাকা সে টাইম ছিল, এখন 11,200 টাকা এরকম কিছু একটা স্টাইপেন্ড অ্যামাউন্ট আছে। সেখান থেকে গেটের পরীক্ষা দিয়ে MTech করতে গেলাম IIT ধানবাদে, যেটা প্রথমে ISM ছিল, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ, which is known as right now which is known as IIT ISM ধানবাদ। সো সেখানে অ্যাডমিশন নিয়ে MTech করি। MTech-এর পরে সেখানে একটা ক্যাম্পাস প্লেসমেন্টে পেয়েছিলাম জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, সেই কোম্পানিতে চাকরি পেয়েছিলাম। তারপরে রায়গড়ে স্টিল প্ল্যান্ট আছে একটা, 3 মিলিয়ন টন স্টিল প্ল্যান্ট, সেখানে গিয়ে কাজ করতে শুরু করি 2012 সাল থেকে। সেখানে কয়েকদিন কাজ করার পরে তারপরে আবার ট্রান্সফার হয়, আমি ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, সেখানে চলে যাই। সেখানে সেম কোম্পানি জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডে কাজ করতাম। সেখানে 4-5 বছর কাজ করেছি। কাজ করার পরে একটা ফিলিংস আসলো কি না, UPSC পরীক্ষা যদি লেখা যায় খুব ভালো হয়। কেন কি হঠাৎ একটা মনে আসলো যে জীবনে একটা সময় মনে হবে কি আমি চেষ্টা করিনি। এই যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি
চেষ্টা করে তুমি ফেল হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটা পরবর্তীকাল যদি আমাদের ফিলিংস আসে কি আমি জীবনে চেষ্টা করিনি, দ্যাট ফিলিংস আমি চাইছিলাম না যে সেই ফিলিংসটা জীবনে আসুক। সো কী করলাম কি ওখান থেকে একটু বেরিয়ে দিল্লি থেকে ইউপিএসসির পরীক্ষা লিখলাম, 2-3টে আনসাকসেসফুল অ্যাটেম্পটস লিখলাম, পাশ করতে পারিনি পরীক্ষাটা। রিটার্ন চলে আসলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে এসে WBCS এর পরীক্ষা লিখলাম, 2018 সালের পরীক্ষা প্রিলিমস লিখলাম, মেন্স লিখলাম। 18 সালে মেন্স হয়েছিল, তারপরে 19-এ ইন্টারভিউ হয়েছিল, তারপরে সিলেকশনটা হলো। সিলেকশন হওয়ার পরে আর ইন বিটুইন যখন দিল্লি থেকে চলে এসেছিলাম, এই পরীক্ষাটা তো দিল্লিতে থাকাকালীনই লিখেছিলাম, তারপরে ইন বিটুইন আবার তো ফ্যামিলি ফিন্যান্স সবগুলো সামলাতে হতো। সো আবার জয়েন করেছিলাম চাকরিটা ইন দ্য মান্থ অফ সামওয়্যার November 18, মানে কি WBCS এর মেন্স লেখার পরেই চাকরি আবার জয়েন করে নিয়েছিলাম সেম কোম্পানিতে অ্যাট ডিফারেন্ট লোকেশন অ্যাট আঙ্গুল। সো আঙ্গুলে চাকরি জয়েন করেছিলাম। ইন বিটুইন রায়পুর থেকে যখন দিল্লি যাচ্ছিলাম তার আগে আমার বিয়ে হয়ে গেছিলো 2015 সালে। আমার একটা ছেলে হয়েছিল, উই ওয়্যার ব্লেসড উইথ এ বেবি বয়। তার জন্ম হয়েছিল 5 জুলাই 2016। তারপরে এরকম চিন্তাভাবনা এসেছিল কি না পরীক্ষা লিখবো, দিল্লি যাব। তারপরে ওখান থেকে ফিরে আবার যখন WBCS এর মেন্স লিখে ফেলেছিলাম, তারপরে ওখান থেকে আবার আঙ্গুলে এসে জিন্দালে জয়েন করি, সেখানে 2 বছর কাজ করলাম। আর আমার জয়েনিং এখানে যখন আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ক্যাডারে যখন জয়েন করতে আসি, তার ঠিক 1-2 দিন আগে জিন্দাল থেকে রিজাইন করে এখানে এসে জয়েন করেছি। সো আমি যে আমার জার্নিটা দেখতে পারি, সেখানে আমি একটা জিনিস যেটা শিখতে পেরেছি যে লাইফে ফেলিয়ার বলে কিছুই হয় না, লাইফে হয় এক্সপিরিয়েন্স। তুমি যদি ফার্স্ট অ্যাটেম্পটে বা সেকেন্ড অ্যাটেম্পটে যদি তুমি পাস করে যাচ্ছ, সো ইফ ইউ আর পাস ইট মিনস ইউ আর সাকসেসফুল। অ্যান্ড ইফ ইউ ফেল সামওয়্যার, যদি তুমি পরীক্ষায় কোনো একটা পরীক্ষা পাস করতে পারছো না, ইট ডাজেন্ট মিন দ্য এক্স্যাক্ট ফেলিয়ার অফ ইয়োর সেলফ, ইট ইজ অলসো লার্নিং। আমরা একটা জায়গা ফেল হয়ে আমরা অনেক কিছু শিখি। যেরকম বলি ইউপিএসসিতে 3-4টে অ্যাটেম্প্ট লেখার পরে জিনিসটা অনেক কিছু বুঝতে পেরেছি যে কেন কোথায় ফেল করেছি। আর যেহেতু প্রিপারেশনটা খুবই লেটে আরম্ভ করেছিলাম, লাইক 2012 সালে মাস্টার করেছি, তারপরে 2016 সালের 15-এ বিয়ে করেছি, 16-এ একটা ছেলে হয়েছে। দেয়ার আফটার হোয়াট হ্যাপেন্স কি এজটা খুব একটা বেশি হয়েছিল, 26-27 এজ হয়েছিল। তারপর থেকে ভাবতে শুরু করেছি। এখন আমি কয়েকটা কমেন্ট পাই যেখানে অ্যাসপিরেন্টসরা জিজ্ঞেস করে কি স্যার আমার বয়স 26, 27, 28 হয়ে গেছে, এখন কি প্রিপারেশন আরম্ভ করতে পারি, এখন কি প্রিপারেশন আরম্ভ করলে আমি পারবো? আমি একটা কথা বলি কি আই রোট WBCS এক্সাম অ্যাট দ্য এজ অফ 29 or 30, দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট। আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ওয়াজ দ্য লাস্ট অ্যাটেম্প্ট। সেটা আমি 29 বা 30 এজে এসে লিখেছিলাম। সেটা আমি পার্সোনালি মনে করি কি যদি তোমার ভিতরে একটা ফায়ার থাকে, একটা আগুন থাকে কি না আমি এটা করবই, আমাকে করতেই হবে, তখন এজ ম্যাটার করে না। বিকজ আই পার্সোনালি সে এজ ইজ জাস্ট এ নাম্বার, ইট ইজ নট মোর দ্যান এনিথিং। আর তোমাকে তোমার পোটেনশিয়াল জেনে নিতে হবে। তোমার একটা জিনিস বুঝতে হবে, আমি যেটা নিজেকে নিয়ে ফিল করেছিলাম যে আমি মাধ্যমিকে অঙ্কতে 47 মার্কস কেন পেলাম, কেন কি আমি ওখানে পড়িনি। এখন পড়লে আমি 100তে 100 পেতে পারি। আমার মনে আছে যখন আমি এমটেকে যখন IIT ধানবাদে গেছিলাম, ওখানে যখন পড়াশোনা করতাম, আমাদের একটা অপারেশন রিসার্চ বলে একটা পেপার ছিল। দেয়ার আই গট ও স্কোর, ও মিনস লাইক আউট অফ 100 আই গট সামওয়্যার 90 to 100 স্কোর সেরকম। সো পার্সোনালি আমি মনে করি কারো যদি স্কোর খারাপ থাকে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা কোনো একটা জায়গায় যদি স্কোর কম আসে, বা ভেবে নাও কেউ প্রিলিমস কোয়ালিফাই করতে পারোনি, প্রিলিমসের 121.67 কাট অফ হয়েছে, এবার কেউ পারোনি, কারো 118, 119, 115, 110, তার মানে এটা নয় কি তুমি করতে পারবে না, তার একটাই মানে হচ্ছে যে তুমি এইবার পড়োনি। দ্যাটস ওয়াই ইউ কুড নট ক্লিয়ার দ্য এক্সামিনেশন অ্যান্ড দিস টাইম ইউ কুড নট গেট দ্য সাফিসিয়েন্ট স্কোর সো দ্যাট ইউ কুড হ্যাভ ক্লিয়ার দ্য এক্সামিনেশন। সো একটা জিনিস আমাদেরকে সবাইকে খুব ভালো করে জেনে নিতে হবে যে আমরা যদি কিছু করতে পারছি না বা কোথাও ফেল করেছি, তার একটাই কারণ আছে, মাত্র একটা কারণ আছে, যে উই হ্যাভ নট গিভেন দ্য সাফিসিয়েন্ট ইনপুট, আমরা সাফিসিয়েন্ট লেবার দিইনি সেখানে। আর তার একটা অপোজিট পার্ট এটাও হচ্ছে যে যদি আমরা কোথাও সাফিসিয়েন্ট প্রমাণে আমরা যদি একটা ইনপুট দিই, ডেফিনেটলি আমরা সবাই পাস করতে পারবো। কোনোই একটা পরীক্ষা এত বড় নয় যার জন্য কোনোটা করাটা খুব মুশকিল, প্রত্যেক কটা জিনিস করা যেতে পারে, ইভেন ইউপিএসসিও করা যেতে পারে। তার জন্য একটা এক্সট্রা এফর্ট লাগাতে হয়, একটা অন্য ধরনের একটা অ্যাপ্রোচের দরকার আছে, একটা অন্য ধরনের একটা পরিশ্রম করতে হয়। WBCS এর ক্ষেত্রেও সেরকমই, অন্যভাবে একটা প্রিপারেশন করতে হয়, খুবই এফর্ট লাগাতে হয়, কিন্তু আমরা পারবো না সেই জিনিসটা কিছু নেই। তাই তোমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে নিজেই কি তুমি এই জিনিসটা চাইছো কি চাইছো না। তুমি যদি চাইছো অ্যান্ড ইফ ইউ আর পুটিং দ্য রাইট এফর্টস, ডেফিনেটলি ইউ উইল বি এবল টু ক্লিয়ার দিস এক্সামিনেশন। তুমি যদি নিজে থেকে সেরকম এফর্ট লাগাচ্ছ না,
তখন তুমি কত চিন্তা ভাবনা করছো কি আমি এই পরীক্ষা পাস করতে চাই, একদম পাস করতে পারবে না। কেন কি পরীক্ষার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টসটা তোমাকে ফুলফিল তো করতেই হবে। উইদাউট ফুলফিলিং দ্য ক্রাইটেরিয়া অর দ্য conditions of examination you cannot qualify this examination. You have to burn your blood. সো দুটো জিনিস যেটা তুমি এখান থেকে টেক অ্যাওয়ে করতে পারো, যে আমরা কোনো কাজ করতে পারবো না এরকম কিছুই নয়, সব কাজই করা যেতে পারে। সেকেন্ড থিং ইজ ইউ হ্যাভ টু পুট দ্য ম্যাক্সিমাম ইনপুট, তোমাকে সেই পরিমাণে তোমাকে ইনপুট দিতে হবে যেটা দিয়ে তুমি এই পরীক্ষাটা পাস করতে পারবে। আশা করি সামনের দিনে আমাদের প্রিলিমসের পরীক্ষা আর মেন্সের পরীক্ষা আছে, যেটা খুব শীঘ্রই হয়তো হবে। সো this few words may motivate you, তোমাকে একটা জিনিস তোমার মাইন্ডে একটা থিঙ্কিং ক্রিয়েট করতে পারবে, একটা থট প্রসেস তোমার ভিতরে নিয়ে আসতে পারবে, যেখান থেকে তুমি এটা ফিল করতে পারবে কি হ্যাঁ আমাদের মাঝখান থেকে যদি একজন কেউ করতে পারে। আর আমি জাস্ট বললাম কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক এক্সাম্পল আছে, সবার লাইফে অনেক স্ট্রাগল আছে। এভরিওয়ান ইজ স্ট্রাগলিং অ্যাট দেয়ার ওন লেভেল। তুমি হয়তো জীবনে এই পার্টিকুলার টাইমে কোনো একটা জিনিস নিয়ে স্ট্রাগল করছো। সো আমি বলছি না কি আমার স্ট্রাগলটা লাইক স্পেশাল, ইট ইজ এ কমন থিং, এটা সবার জীবনে হয়। আমি জাস্ট শেয়ার করলাম কেন কি আমার খুব ইচ্ছা ছিল কি আমি আমার জীবনটা শেয়ার করব সবার সাথে। সো দিস ইজ ফর ইউ, কিপ প্রিপেয়ারিং, হ্যাপি লার্নিং, বেস্ট উইশেস টু ইউ।